আমি তো আসলে ওই সময়ে ওই মুহূর্তে যখন আমি রাস্তায় গিয়েছি, আমি রাস্তায় মানুষকে যেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং আমি ওখানে যে সৌহার্দ্য দেখেছি, যেই পরিমাণে মানুষ, কারণ আমি একটা জিনিস মানে আমার কাছে খুব মানে মনে হয়েছে যে এত আন্দোলনে এত মেয়ে এত নারী রাস্তায় ছিল, একটা কিন্তু এরকম ঘটনা আপনি শুনবেন না যে ওখানে কাউকে হেনস্থার শিকার হতে হয়েছে। সো কেন? কারণ হচ্ছে আমরা এত সেফ ফিল করেছি রাস্তায়। সো ওই রকম একটা সিচুয়েশন দিয়ে যখন আসলে একটা সরকারের পতন হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হবে, এবং আমার কাছে তো আসলে আমি মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না। মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়েছেন তারা হয়তো সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবেন। কিন্তু গত এক বছরে আমি একদমই খুবই সাধারণ মানুষ, কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে মব কালচার তৈরি হয়েছে, নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে, তারপর হেনস্থা করা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, ইভেন 32 নম্বর ভেঙে দেওয়া হলো। মানে এই মানে উত্তর নাটক পাড়ায় নাটক করা বন্ধ হলো, নাটক বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পকলায় নানান ঘটনা ঘটছে। তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আশার কোনো আলো দেখাচ্ছে না, বরং আমরা যা ছিলাম, মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম, আমি তো এগুলো দেখেছি, এরকম না যে এগুলো আমি জীবনে দেখি নাই, এই প্রথম দেখছি, এরকম না। কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন শৃঙ্খলার যে অবস্থা, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম। রিয়া গোপের মৃত্যু, যেটা আমাকে ভীষণভাবে আসলে নাড়া দিয়েছে, কারণ রিয়া গোপের মৃত্যুটা ঘটেছিল ছাদে, সে খেলতে গিয়েছিল। সো আমার বাবা ছাদে আসলে যায়, তারা বিকালবেলা তাদের সময়টা কাটায় হচ্ছে ছাদে, তারা খেলতে যায়। তো আমার কাছে শুধু বারবার মনে হচ্ছিল যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে হতে পারতো, কারণ মানে আমরা তো কেউ রেডি ছিলাম না যে হেলিকপ্টার থেকে আসলে গুলি করা হবে এটার জন্য। সো সবাই রাস্তায় হচ্ছে একরকমের, যেটা হয় যে আমরা তো কমফোর্ট জোনে থাকা মানুষ, রাস্তায় আন্দোলন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেটা এক ধরনের অস্বস্তি দিচ্ছে। আবার ভাবছি যে আচ্ছা, আবার দমন হয়ে যাবে, কারণ যেটা আমরা দেখে আসছি এত বছর। কিন্তু রিয়া গোপের মৃত্যুটা আসলে আমাকে ভীষণভাবে মানে নাড়া দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যা হয়েছে সেটা অন্যায় হচ্ছে, আমরা জানি অন্যায়, অনেক সময় আমরা দেখেছি, কিন্তু অন্যায়টা মেনে নেওয়ার এক ধরনের কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছিল যে যেই অন্যায় হোক না কেন আমরা একটু না দেখার ভান করে থাকার অভ্যস্ততায় তৈরি হয়ে গিয়েছিলাম, আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের কালচার, পলিটিক্যাল কালচার যেটা তৈরি হয়েছিল। সো ওই জায়গা থেকে এক ধরনের অস্বস্তি থাকলেও মানে এই ইচ্ছাটা ছিল না যে আসলে রাজপথে গিয়ে স্টুডেন্টদের পাশে দাঁড়াবো। কিন্তু রিয়া গোপ যেদিন মারা যায়, কারণ গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু প্রায় বেশ কিছুদিন সে চিকিৎসাধীন ছিল, তারপরে মারা গেছে। যেদিন মারা যায় সেদিন আমার ধারণা 26 বা 27 তারিখ এরকম একটা ডেটে হবে জুলাইয়ের। মানে এরপরে আসলে আমার ভেতরের অস্বস্তিটা অনেক বেশি কাজ করছিল যে না, আমার কিছু একটা করতে হবে এবং স্টুডেন্টদের সাথে আমার থাকতে হবে। তো তারপরে তো আমাদের দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের মানে আমরা যেভাবে আসলে একত্রিত হয়েছি খুবই একদমই মানে কাকতালীয়ভাবে, আকরাম ভাই নামে আমাদের একজন ডিরেক্টর আছে, উনি ডাক দিলেন প্রথম যে আমরা কিছু আমাদের করা উচিত, এত অন্যায় হচ্ছে। তারপর আমরা এক রাতের মধ্যে আসলে ডিসিশন নিয়েছি যে মানে সেটা 30 জুলাই বা 31 জুলাই। হ্যাঁ, একদমই। আমি গ্রুপে কিন্তু প্রথমে লিখতে পারি নাই ভয়ে, কারণ আমি জানি যে এই স্ক্রিনশটটা চলে যাবে সরকারের কারো কাছে এবং আমি অ্যারেস্ট হয়ে যাব। সো আমি ওনাকে মানে পার্সোনাল টেক্সট করি যে ভাইয়া আমি আছি, আপনি আমাকে জানায়েন, আমি যেতে চাই। তো উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে বাঁধন, আপনি যখন আমাকে পার্সোনাল টেক্সট করতে পেরেছেন, আপনি গ্রুপে এই কথাটা লিখেন যে আপনি যেতে চান, তাহলে অন্যরা ইন্সপায়ার্ড হবে। এবং অনেস্টলি আমার মানে এই অভ্যুত্থান সত্যি সত্যি যেমন ছাত্র জনতার, আমাদের মিডিয়াতেও যারা ইয়াং জেনারেশন, আমাদের যারা সিনিয়ররা আছেন, তারা কিন্তু আসলে কনফিউজ ছিলেন, তারা কিন্তু
এগিয়ে আসেন নাই আসলে ওইভাবে। এসেছে কিন্তু ইয়াং জেনারেশন। সো আমি ওদের কাছে সবচাইতে গ্রেটফুল, কারণ ওরা এক রাতের মধ্যে, এবং ওই রাতটা আমার জীবনের একটা স্মরণীয় রাত, কারণ মানে প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে এমনভাবে আসলে তাদের মনের ক্ষোভ প্রকাশ করছিল যে ওরা রাগে ক্ষোভে ফেটে পড়ছিল যে এতদিন আপনাদের কেন লাগলো, এতদিন পর কেন আপনারা বলছেন যে আপনারা রাস্তায় যাবেন, আরো আগে যাওয়া উচিত ছিল, এইভাবে এত অন্যায় হচ্ছে, এত অবিচার হচ্ছে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি এটা বলাটা, যে আসলে ইয়াং যারা আমাদের অ্যাক্টিভিস্ট যারা ছিলেন, মানে যারা অংশগ্রহণ করেছেন, তারা সবচাইতে বেশি আসলে এই মুভমেন্টটাকে মানে আন্দোলিত করেছে। তার মানে আপনি যখন এখানে লিখেছেন অনেকেই তখন ইন্সপায়ার্ড হয়েছে যে এইখানে আপনার যাওয়া উচিত। এবং যে কথাটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যে সময়টা ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন, এবং আপনি সুনিশ্চিতভাবে জানেন এই আন্দোলন যদি শেখ হাসিনা সরকার দমাতে পারে বা ম্যানেজ করতে পারে, যেগুলো আগে সবসময় তারা করেছে, তারপর আপনার কি হবে, আপনি কি ভেবেছিলেন? ওই মুহূর্তে আসলে আমি ভাবতে পারি নাই এটা। আমি যখন এখনো চিন্তা করি যে আসলে যদি না যেত তাহলে আমার কি হতো, কারণ মানে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে মানে আমার যে লাইফ জার্নি, পার্সোনাল লাইফ জার্নি, সেটা আসলে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো সময়ের সাথে আমার অনেক চিন্তার পরিবর্তন হয়েছে, আমি অনেক বেশি রিফর্মড হয়েছি। সো সেই রিফর্মেশনের একটা পার্ট হচ্ছে যে আমার একটা সত্তা ছিল যখন আমি অনেক ভয় পেয়ে আসলে বেঁচেছিলাম। তো তারপরে একটা সময় পার হওয়ার পর আমি কিন্তু আসলে ভয়ের জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি। আমার তখন মনে হয়েছে যে না, আমার আসলে সত্যটা বলতে হবে, আমার আসলে আমার অধিকারটা চাইতে হবে, আমার স্বাধীনতা আমাকেই রক্ষা করতে হবে। সো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি উইথ টাইম শিখেছি। খুবই অবিচার করা হয়েছে এবং এটা ছোট করা হয়েছে। 200 কোটি টাকা আজমেরী হক বাঁধনের কাছে থাকলে খুবই ভালো যে আজমেরী হক বাঁধনে সারা জীবন অনেক স্ট্রাগল করেছেন, তার আর জীবনে স্ট্রাগল করতে হবে না। যে জটিলতাটা আসলে আপনাকে নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা বড় হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট। মানে আমি সাদাসিধেভাবে আমি এতদিন এক বছরে যা কিছু বুঝলাম, আওয়ামী লীগের আমলে বড় হওয়া মানে আওয়ামী লীগের খেয়ে পড়ে বড় হয়েছে। হ্যাঁ, তার নিজস্ব কোনো মেধা নাই, তার কিছু নাই, সে এককভাবে কিছু করতে পারে। আওয়ামী লীগ ওখানে মাথায় হাত রেখেছিল বলে সে বড় হয়েছে। মানে একটা বাচ্চাও যদি 16 বছর আগে জন্ম নেয়, সে আওয়ামী লীগের কি বলে তত্ত্বাবধানে বড় হয়েছে বা জন্মগ্রহণ করেছে। এটাই হচ্ছে ট্রেন্ড, মানে এখনকার ট্রেন্ড, আমরা সেটা বুঝছি। তো আপনি 16 বছরে আজমেরী হক বাঁধন হয়েছেন, 1 নম্বর পয়েন্ট, যে আপনি আওয়ামী লীগের সব কিছু করেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের হয়ে আপনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন। 3 নম্বর হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে সকল ধরনের পুরস্কারের মধ্যে আপনি ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি হচ্ছেন ওই রেজিমের সকল উচ্চ স্তরের মন্ত্রী, এমপি, আমলা সবার সাথে আপনার ভালো ধরনের সম্পর্ক ছিল। এই এতগুলি কারণে আওয়ামী লীগ মনে করে আপনি তাদের মানুষ। আপনি তাদের মানুষ হয়ে কেন ওই আন্দোলনে গেলেন, এটা তাদের মূল ক্ষোভের জায়গা। আর দ্বিতীয় একটা ক্ষোভের জায়গা হচ্ছে যে এই যে আপনারা যাওয়ার কারণে অনেক মানুষ সেখানে উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়ে সেখানে যোগ দিয়েছে। এই 2টা পয়েন্টে আপনার কিছু বলার আছে কিনা? তাদের মানুষ হয়ে কেন গিয়েছেন, এবং আপনাদের দ্বারা যে এত মানুষ সেখানে উৎসাহিত হলো, সেটা নিয়ে আপনার কোনো কিছু বক্তব্য আছে কিনা? আমাদের দ্বারা যে মানুষ উৎসাহিত হয়েছে এটা একেবারে সত্যি কথা। সেটা আমি রাস্তায় যেহেতু ছিলাম আমি জানি, কারণ মানুষ এসে আমাকে বলে গেছে। ইভেন কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদে, আমার সিনেমা দেখতে আসছে মানুষ, তারা সিনেমার কথা যেরকম বলছে আমাকে এসে এটাও বলে যাচ্ছে যে আপু আপনি যখন গিয়েছেন তখন আমাদের ভিতরে ওই সাহসটা এসেছে, আমাদের মনে হয়েছে যে আপনি, মোশাররফ করিম, সিয়াম, মানে যেটা হয় যে আমাদেরকে তো মানুষ পর্দায় দেখে। ভাইয়া যেটা বললেন যে এই মানুষগুলোকে আপনি মানে কোটি কোটি টাকা দিয়েও আসলেই কথা বলাতে পারবেন না, বিকজ আমরা কমফোর্ট জোনে থাকি। আমরা তো আসলে যখনই থাকি না কেন, আমাদের তো একটা কমফোর্ট জোন আছে। যেই সরকারই আসুক সে আমাদের সাথে এমন কিছু করবে না যদি আমরা যে তাদের সাথে কিছু না করি, তাই না? আমরা আমাদের জায়গাটা কিন্তু খুবই সিকিউর। সো ওই জায়গা থেকে যখন আমরা গিয়েছি, এটা মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করেছে রাস্তায় আসতে, এইটা একটা কথা। আরেকটা হচ্ছে যে আমি আমার জীবনে আসলে যা কিছু অর্জন করেছি একান্তই আমার অর্জন।
এটা আসলে কারো পৃষ্ঠপোষকতার অর্জন না। আমি রেহানা মারিয়াম নূর করেছি, যেটা করে আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা পুরো এশিয়ার মধ্যে আমি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তারপরে যদি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমাকে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না দেওয়া হতো, তাহলে সেটা তাদের জন্য লজ্জার হতো, সেটা আমার জন্য কোনো না পাওয়া হতো না। বিকজ যে মেয়েটা এশিয়াতে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, পুরো এশিয়াতে, শুধু এরকম না যে একটা পার্টে, সো সেই মেয়েটাকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিব না, সেটা আসলে তাদের ব্যর্থতা হতো। সো আমি একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেটা রেহানা মারিয়াম নূরের জন্য। আমি এর পরে বা আগে কখনোই কোনো পুরস্কার পাইনি, এবং আমি 2বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছি, যেটাও আমি পেয়েছি গুটি নামে একটা সিরিজের জন্য, গুটি নামে সিরিজের জন্য এবং রেহানা মারিয়াম নূরের জন্য, এবং দুটোই আমার অসাধারণ কাজ। কেউ যদি আমাকে বলে যে না তুমি আসলে কাজটা ঠিক করে করো নাই, তারপরও লবিং করে পেয়েছো, এটা আমাদের এখানের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পেয়েছেন, অনেকবার যারা পেয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মানে যারা বলতে পারেন যে আমার 6 বার 7 বার 5 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, তারা কিন্তু বেশিরভাগই লবিং এর মাধ্যমে পেয়েছে। সো আমার এই লবিংটা ছিল না। তবে আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে, কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে না, যেটা পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ভার্ডিক্ট ছিল। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল, এবং ওই গ্রেটফুল থাকার কারণে, এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো, এবং তার যে ব্যাচমেটরা ছিল তারা সবাই প্রত্যেকটা সংস্থার তখন প্রধান, এবং তারা আমাকে সেই সংস্থাগুলো থেকে থানার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানানভাবে হেনস্থা করছিল। সো আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকার, এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার। এবং তখন আমি 2018-র যে নির্বাচন, তখন ওই নির্বাচনী প্রচারণা আমি 2018-তেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এইটার জন্য, কিন্তু আমার কোনো রকমের ক্যারিয়ারের প্রাপ্তিতে কোনো রকমের গ্রেটফুলনেস আমার এই সরকার কেন কোনো সরকারের কাছে নাই। বিকজ রেহানা মারিয়াম নূর বা গুটি যে কারণেই আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে যে ওকে মানে এটা তুমি পাওয়ার যোগ্য না, ওই পয়েন্টে আপনি যে জায়গায় বলছেন যে আওয়ামী লীগের কাছে আপনার কৃতজ্ঞতা বোধ আছে, হ্যাঁ অবশ্যই আছে, কারণ ওই সময় আপনাকে ওই সরকার আমলে, ওই সরকার আমলে, কারণ আপনি আপনার মেয়েটাকে নিজের করে পেয়েছেন, আপনাকে সমর্থন দিয়েছে, অভিভাবকত্ব দিয়েছে, অনেক বড় ব্যাপার। মানে আমরা হয় কি একটা জিনিসের মানে প্রাপ্তিটা তো নানা ক্ষেত্রে থাকে, একটা হয় আমি টাকা পেয়েছি, একটা হচ্ছে আমি প্লট পেয়েছি, একটা হচ্ছে আমি বড় বড় বিজনেস পেয়েছি, একটা হচ্ছে আমি আমার সন্তানকে পেয়েছি। হ্যাঁ ডেফিনেটলি। আরেকটা গ্রুপ ছিল আলো আসবেই বলে, এবং তারা ওইখানেও নির্দেশনা দিচ্ছিল কেমন করে এটা দমন করা যায়, নানা কিছু করা যায়, এবং তারা আসলে এখন এই দেশের কোথাও নাই, তারা বেশিরভাগই বাইরে, কোনো কাজ করতে পারছে না, নানা জায়গার জন্য চলে আসছে। আপনারা যখন 1 তারিখে বৃষ্টিতে ভিজে দাবি জানাচ্ছেন, তখন আরেকটা গ্রুপ ছিল বিটিভিতে শেখ হাসিনার সাথে, যে বিটিভি পুড়িয়ে গেছে, সমস্ত কিছু পুড়িয়ে গেছে, মানুষজন তখন তারা কান্নাকাটি করছিল। কাজে স্পষ্টতই সেখানে দুটো ভাগ ছিল। কাজেই এখনকার যে পরিস্থিতি আছেন, আপনার অঙ্গনের মানুষ দ্বারা আপনি কি অ্যাকসেপ্টেড, প্রেজড করা, মানে আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করে, নাকি তাদের কাছ থেকেও আপনি নানাভাবে নিগৃহীত হন? আসলে আমার কলিগরা আমাকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করেছে, যারা আওয়ামী লীগের সাপোর্টার। তারা তো চলে গেছে, এখন যারা আছে তারাও অনেকে আছে দেশে। আসলে এই সিচুয়েশন যেভাবে আপনি ভাবছেন এরকম না, অনেকেই দেশে আছেন, এবং যদিও তাদের কিছু সমস্যা ফেস করতে হয়েছে 5ই অগস্টের পরে, কিন্তু তারপরে এখন তারা আছেন, নিরাপদেই আছেন হয়তো। আর অনেকে দেশের থেকে চলে গেছেন, তাদের আগে থেকে বিদেশের পাসপোর্ট ছিল বা থাকার মতো অবস্থান ছিল বলে চলে যেতে পেরেছেন, কিন্তু সবার তো আসলে ওই অবস্থাটা নাই। সো অনেকে দেশেই আছেন আসলে। আর আমাকে খুব নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে, এখনো করা হচ্ছে, অনেকেই করছে যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি মনে করি যে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, যে তারা আসলে মানুষের সাথে কিভাবে বিহেভ করবে, তারা কি কথা বলবে, তাদের আচরণ কি হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমাকে যদি জিজ্ঞেস করেন যে ওই সময়টা আসলে আলো আসবে গ্রুপ বা ওই বিটিভিতে যাওয়ার ব্যাপারটা, আমাকে আসলে তার আগের দিন আমাদের যে প্রোগ্রামটা যে হবে, এটা তো আসলে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একটা ছিল যে বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে ফোন করা হচ্ছিল, যে প্রথমে বলা হয়েছে যে প্রোগ্রামটা যাতে না করা হয়, তারপরে বলা হয়েছে যে এটা বেআইনি এবং রাষ্ট্রদ্রোহী। এটা আগের দিনই প্ল্যান হলো, ওর মধ্যেই জানাজানি হয়ে যাচ্ছিল একদম। আমরা আসলে 29 তারিখে প্ল্যান করেছি,
30-31 তারিখে আমাদের মিটিং হচ্ছিল, এর মধ্যে জানাজানি হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের ভেতরের মানুষরাই আমাদের খবরগুলো পাস করছিল। আমাদের গ্রুপের মধ্যে অনেকে ছিল যারা আসলে নামটা দেন নাই পরে আর, কিন্তু তারা আমাদের মধ্যে ঘোরাঘুরি করছিল এবং আমাদের থেকে আমরা কি করছি, আমাদের মুভমেন্ট কি, সবকিছু তারা পাস করছিল এবং আমরা আবার তাদের নামও জানি। হ্যাঁ, সো তারা এই কাজটা করেছেন ওই সময়। তো ওই সময় যেটা হচ্ছে, বিভিন্ন সংস্থা থেকে তো ফোন আসছিল এবং তখনকার যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন নাহিদ আপা, উনি আমার বাচ্চার সরাসরি টিচার ছিলেন। সো উনি আমার ব্যক্তিগতভাবে উনি আমার পরিচিত। তো উনি আমাকে আসলে কয়েকবার ফোন করেছেন এবং তারা আমি জানতে পেরেছি যে তারা রাত 11টায় আসলে ঠিক করেছে যে তারা বিটিভিতে যাবে, বিকজ যাতে আমাদের প্রোগ্রামটা আসলে না হয়, যাতে বেশিরভাগ শিল্পী ওদের প্রোগ্রামে চলে যান। কিন্তু যেটা ফরচুনেটলি আমি বলবো যে আসলে ওই সময় বাংলাদেশের সিচুয়েশন এমন ছিল, বা মিডিয়াতে যারা ইয়াং যারা ছিল তারা এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল যে আমরা জাস্ট এক রাতের মধ্যে বললাম না 1000-এর উপরে মানুষ জয়েন করেছে আমাদের গ্রুপে। তো আমরা যখন বৃষ্টির মধ্যে ওখানে দাঁড়িয়েছি, আমরা ভেবেছি যে কত 20-30 জন বা 40 জন মানুষ হবে খুব বেশি হলে, কিন্তু এরকম 300-400-500 মানুষ হয়ে যাবে, মানে এইটা আমাদের কল্পনাতেও ছিল না। সো সবাই আসলে আমাদের এখানে জয়েন করাতে আমাদের এইটা আসলে খুব বেশি প্রচার পেয়েছে সোশ্যাল মিডিয়াতে বা টিভিগুলোতে, চ্যানেলগুলোতে আমাদের এটা প্রচার পেয়েছে। যদিও টিভি চ্যানেলগুলো ওভাবে দেখানো হচ্ছিল না, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া তো আসলে অনেক টিভি চ্যানেলেও দেখানো হচ্ছিল, ছোট করে, অত বড় করে না, কারণ অনেক আন্দোলন হচ্ছিল তখন, অনেক আন্দোলন হচ্ছিল সবকিছু। আর এমনিতেও গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে তখন কিছুটা অন্ধত্ব গ্রহণ করেছিল, কিছুটা প্রেসারেও ছিল। সো যার জন্য ওইভাবে আসলে কেউ জানতে পারে নাই যে কি হচ্ছে, কিন্তু আমাদের মিডিয়ার ভেতরের মানুষরা কিন্তু আসলে ওই দলটাতে, আমাদের গ্রুপটাতেই জয়েন করেছে। সো যারা ওখানে যে গিয়েছেন, এটা তাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মনে হয় যে মানে কেউ কাউকে যার যার থাকার কথা, কিন্তু এই কারণে তাদেরকে কোনো বিপদে পড়তে হবে, বা তাদেরকে আসলে যেটা আমাদের হয়েছে, অনেক আর্টিস্টের নামে মিথ্যা হত্যা মামলা হয়েছে, সেটা কিন্তু আমি আসলে ভীষণভাবে নিন্দা জানাই এবং এটার আমি অবশ্যই প্রতিবাদ জানাই। কারণ তাদের এই খুনের সাথে কি সম্পৃক্ততা, এবং এর মধ্যে একজনকে কিন্তু অ্যারেস্টও করে ফেলা হয়েছিল। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু হচ্ছে, যেটা আমাকে আসলে ভীষণভাবে কষ্ট দেয়। কারণ এই কথায় নিশ্চয়ই তুমি মানে আপনি আসবেন যে আমরা তো আসলে এখন হ্যাপি কিনা, এখন সুখী, এই প্রশ্নে আসি, সত্যি আমি এই প্রশ্নে আসবো।